This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্লীলতাহানির মিথ্যে মামলায় বাবাকে ফাঁসানোর অভিযোগ, অবশেষে জামিনের দিন। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী অভিযুক্তের 12 বছরের মেয়ে। উল্টোডাঙ্গার দক্ষিণদাঁড়িতে উত্তেজনা। শ্লীলতাহানির মিথ্যে অভিযোগ যারা এনেছেন তাদের গ্রেপ্তারের দাবিতে চলছে বিক্ষোভ। কালীপুজোর দিন বাজি ফাটানোর প্রতিবাদ করায় শ্লীলতাহানির মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল বলে অভিযোগ। চুমকি কুণ্ডু ও উজ্জ্বল কুণ্ডুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। আর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর, বাজারের কি অবস্থা বুঝতে পারছেন? আলু বের হচ্ছে না হিমঘর থেকে, সকাল থেকেই খা হিমঘরের শেড। গতকালও যেখানে আলু বাছায় চরম ব্যস্ততা ছিল, আজ ছবিটা পুরোপুরি আলাদা। আলু ব্যবসায়ীরা আসেননি মজুদ আলু বের করতে। পশ্চিমবঙ্গ রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘটের জেরে বাজারে প্রভাব পড়ার আশঙ্কা ইতিমধ্যেই তৈরি হয়েছে। খোলা বাজারে দাম বাড়তে পারে আলুর, কোথাও কোথাও দাম ইতিমধ্যেই বাড়তে শুরু করে দিয়েছে। ভিন রাজ্যে আলু রপ্তানিতে ব্যবসায়ীদের ছাড় দিতে হবে রাজ্য সরকারকে। আর এই দাবিতেই আজকে ধর্মঘট ডেকেছে হিমঘর অ্যাসোসিয়েশন এবং রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী, যার জেরেই আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে হিমঘরগুলিতে এই ছবি, অর্থাৎ শুনশান, ব্যবসায়ীদের কোনো দেখা নেই এই হিমঘরগুলিতে। আমাদের আজকের আলোচনা আছে বর্ধমানে আলোচনা আছে, যেটা গতকাল আমাদের বিভাগীয় মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। সেই বিষয়েই আমরা পরিস্থিতি পর্যালোচনার জন্যই আজকে আমাদের রাজ্য কমিটির আলোচনা আছে। সেই আলোচনা থেকেই আমরা আগামী পদক্ষেপটা গ্রহণ করব। আগামী দিন আমরা কি করব। পশ্চিমবাংলায় প্রায় 480-82টা হিমঘর থেকে আলু বেরোচ্ছে না আজকে। আর আমাদের ব্যবসাদার ডাইরেক্টলি 20 থেকে 25 হাজার ব্যবসাদার এর সঙ্গে যুক্ত আছে। যদি এই হিমঘর থেকে ব্যবসায়ীরা আলু না বের করেন বা রপ্তানি যদি না করেন, জেলার বিভিন্ন বা কলকাতায় যদি রপ্তানি না করে, কিন্তু আজ থেকেই বাজারে আলুর দাম, খুচরো মার্কেটে দাম কিন্তু হু করতে শুরু করেছে এবং আগামী দিনে কিন্তু অগ্নিমূল্য হবে আলুর বাজার। হুগলি তারকেশ্বর থেকে ক্যামেরা সন্দীপের সাথে সনদ, TV9 বাংলা। মঙ্গলবার সকাল থেকেই সেই ব্যস্ততা নেই, কারণ এই শেডে আলু পড়েনি, ব্যবসায়ীরা আলু স্টোর থেকে বার করেনি। আগামী কয়েকদিনের মধ্যে যদি ধর্মঘট প্রত্যাহার না করে ব্যবসায়ীরা, তাহলে কিন্তু বাজার ঊর্ধ্বমুখী হবে, মহার্ঘ হবে আলুর দাম, এমনটা কিন্তু বলাই যায়। ব্যবসায়ীদের দাবি বাইরের রাজ্যে আলু রপ্তানি করতে দিতে হবে, না হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। আর এই শেডে যে আলু নামতো, আলু কিন্তু নামেনি। ব্যবসায়ীদের দাবি যদি তারা নামান, তারা আলুটা করবেন কি? এত পরিমাণ আলু যেটা শেডে নামে, সেই বাজার কিন্তু পশ্চিমবঙ্গে নেই, বাইরে কিন্তু পাঠাতে দিতে হবে, এমনটাই ব্যবসায়ীদের দাবি। আর যদি আলু না বের হয়, যদি ধর্মঘটে অনড় থাকে ব্যবসায়ীরা, তাহলে কিন্তু বাজারে আলুর দাম মহার্ঘ হবে, এটা বলাই যায়। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। ব্যবসাদের কোনো সেটা আসতেও দেখছি না, গেটের বাইরেই আছে, দেখতে পাচ্ছি কয়েকজন। প্রভাব পড়বেই, ব্যবসাদারেরা কেউ আসে না, আমরা বসে আছি, কাজ নিয়ে হয়নি, কাজ পাচ্ছি না, কত আর আমরা বসে খাবো এটা। ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে সীমান্তে পুলিশি হয়রানির প্রতিবাদে আজ থেকে রাজ্য জুড়ে হিমঘরগুলিতে ধর্মঘট শুরু করেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আর তার ফলে রাজ্যের হিমঘরগুলিতে প্রভাব পড়তে শুরু করেছে। এই যে শেড, এই শেডেই প্রতিদিন চেম্বার থেকে টন টন আলু নিয়ে এসে রাখা হয়, তারপর সেখানে শুকিয়ে প্রসেস করে ঝাড়াই বাছাই করে সেই আলু সরবরাহ করা হয় স্থানীয় বাজারগুলিতে। কিন্তু আজকে সকাল থেকে ধর্মঘটের জেরে দেখা যাচ্ছে যে সেই হিমঘরের যে শেড, সেই শেড কার্যত খালি পড়ে রয়েছে, সেখানে কোনো আলু নামানো হয়নি, পুরো বন্ধ রাখা হয়েছে। আমাদের বাইরে একটু রপ্তানির ব্যাপারে সমস্যা, সেই সমাধান হয়নি, বিক্রি কম, বাইরে না পাঠালে এত আলু ফেলাও যাচ্ছে না, আর চাষিদিকেও যে দামটা চাইছে দিতে হচ্ছে, পড়তা নেই। এই পরিস্থিতি থেকে বের করে আনার জন্য রাজ্য সরকার কি কোনো ব্যবস্থা নেবে? আপাতত সেই দিকেই তাকিয়ে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যারা কর্মকর্তা রয়েছে তাদের থেকে শুরু করে সাধারণ গৃহস্থ, মধ্যবিত্ত সকলেই। বাঁকুড়া থেকে ক্যামেরায় বোধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। আলু ব্যবসায়ী এবং হিমঘর মালিকদের যে ধর্মঘট, সেই ধর্মঘট শুরু হয়ে গেছে এবং যার প্রভাবে কলকাতার বাজারগুলোতে আলুর দাম বেড়ে গিয়েছে। যত না বাড়ে ততই ভালো, সাধারণ মানুষের তো চিন্তা করা দরকার আছে না, আমরা যাবো কোথায়? বাড়লেও খেতে হবে, কমলেও খেতে হবে। সাধারণ মানুষের খুবই অসুবিধা, আলুর দাম বাড়া মানে
সাধারণ মানুষের খুবই কষ্টের। সে গরিব হোক বড় লোক হোক প্রত্যেকেরই আলুর প্রয়োজন আছে, তাহলে আলু ছাড়া চলে না। তাহলে আলুর দাম বেড়ে গেলে সাধারণ মানুষের দৈনন্দিন খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। কলকাতার বাজারগুলোতে কোথাও বা এই জ্যোতি আলু 38 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং চন্দ্রমুখী আলু 40 থেকে বেড়ে হয়েছে 42 টাকা। এইভাবেই আলুর দাম ঊর্ধ্বমুখী হয়েছে। তবে খুচরো বাজারে যারা রয়েছেন বিক্রেতারা, তারা বলছেন পাইকারি বাজার থেকে বেশি দামে আলু এনে বেশি দামেই বিক্রি করতে হবে ক্রেতাদের। সাধারণ মানুষের খুব অবস্থা শোচনীয়, কারণ যে আলু ভাত, সেই সাধারণ আলু ভাত খেতেও এখন তাদেরকে 10 বার ভাবতে হবে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। শ্লীলতাহানির মিথ্যা মামলায় বাবাকে ফাঁসানোর অভিযোগ, অবশেষে জামিনের দিন। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী অভিযুক্তের 12 বছরের মেয়ে। উল্টোডাঙ্গা দক্ষিণদাঁড়িতে এই মুহূর্তে উত্তেজনা। শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ যারা এনেছেন তাদের গ্রেপ্তারের দাবিতে চলছে বিক্ষোভ। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী স্পট থেকে। সৌভিক, ঠিক কি অভিযোগ করা হচ্ছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি মুখ খুলেছেন? দেখো, আমি প্রথমেই তোমাকে দেখাবো যে ফ্ল্যাটটার মূলত যে ফ্ল্যাটের মধ্যে মূলত এই নাবালিকার দেহ এখনও রয়েছে এবং আজকে যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্র থেকে, এই নাবালিকা স্কুল থেকে ফেরার পরে সে তার আত্মঘাতী হয় তার বাড়ির মধ্যেই, তার ফ্ল্যাটের মধ্যে। এবং যেটা মূলত অভিযোগ সেটা হচ্ছে যে কালী পুজোর দিনকে তাদের ফ্ল্যাটেরই পাশের ফ্ল্যাটে একটি পরিবার তারা বাজি ফাটাচ্ছিল 3 তলার উপরে এবং এই নাবালিকার বাবা সে সময় বিরোধিতা করে, প্রতিবাদ করে যে ফ্ল্যাটের মধ্যে কেন বাজি ফাটানো হচ্ছে। এবং তারপরেই অভিযোগ যে পাশের যে ফ্ল্যাটে যারা বাজি ফাটাচ্ছিল তারা কিন্তু মিথ্যে শ্লীলতাহানির অভিযোগে তার বাবার বিরুদ্ধে অভিযোগ করে এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ তার বাবাকে অ্যারেস্ট করেছে এবং দীর্ঘ 1 মাস হয়ে গেছে। গতকালকে তাদের কোর্টে হিয়ারিং ছিল এবং সেই বাচ্চাটি আশা করেছিল যে কোনো রকমভাবে যে তার বাবা গতকাল হয়তো জামিন পেয়ে যাবে। এবং স্থানীয় মানুষজন এবং পরিবারের লোকজনের যেটা বক্তব্য যে এই বাচ্চাটিকে কিন্তু বিভিন্ন রকম জায়গায় তাকে বিভিন্ন রকম কটূক্তির সম্মুখীন হতে হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সেই অপমান কোনো রকমভাবে সে সহ্য করতে না পেরেই কিন্তু আজকে আত্মঘাতী হয়। বডি কিন্তু এখনও ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরিবারের লোকজন কিন্তু যেটা বক্তব্য, যারা এই ঘটনা ঘটিয়েছে অর্থাৎ যারা মিথ্যে কেসে তার বাবাকে ফাঁসিয়েছে তাদের অ্যারেস্টের দাবি করছে। এবং আমি একবার চিত্রটা দেখাবো, তুমি দেখতে পারো যে দক্ষিণদাঁড়ি এলাকার সমস্ত এলাকার মানুষজন কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু অবস্থান বিক্ষোভে রয়েছে। বিশাল পুলিশ বাহিনী কিছুক্ষণ আগে এসছে, পরিবারের লোকজনকে বোঝাবার চেষ্টা করছে যে যাতে দেহটিকে ছেড়ে দেওয়া হয়, কারণ দীর্ঘক্ষণ হয়ে গেছে সেই দেহ কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে। এবং পরিবারের লোকজনের যেটা বক্তব্য যে যারা মূলত মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং এই বাচ্চাটির বাবা যে অভিযোগ তুলছে পরিবার, তারা কোথায়, তারা মুখ খুলেছেন এখনো? হবে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। দেখো, আমরা গেছিলাম যে ফ্ল্যাটে মূলত এই বাচ্চাটি আত্মহত্যা করেছে, তার পাশের ফ্ল্যাটেই সেই পরিবার থাকে, কিন্তু সেই পরিবারের কিন্তু কেউ এখানে নেই। এবং স্থানীয় মানুষজনের বক্তব্য, সকালবেলায় যখন এই ঘটনা ঘটে তারা বুঝতে পারে যে পরিস্থিতি আস্তে আস্তে অন্যদিকে যাচ্ছে, তাদের বিরুদ্ধে যাচ্ছে এবং তারপরেই কিন্তু তারা এখান থেকে চলে যায়। এবং ইতিমধ্যেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসছে, পরিবারের লোকজন এবং এলাকার লোকজনকে বোঝাবার চেষ্টা করা হচ্ছে যাতে দেহটা ছেড়ে দেওয়া হয়। নজর থাকবে সৌভিক, নজর রাখো। প্রক্রিয়া সেটা। আরও একটা বড় খবর, বাংলার জন্য সুখবর। ইমনের গান এবার অস্কারের দৌড়ে। গানের নাম ইতিমা। এই প্রথম কোনো বাংলা গান অস্কারে গেল। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বাংলার শিল্পী মহলে। রবীন্দ্রসঙ্গীত দিয়ে গানের জগতে যাত্রা শুরু করেছিলেন ইমন। 2017 সালে প্রাক্তন ছবির গান তুমি যাকে ভালোবাসার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। এবার নমিনেশন পেলেন বিশ্বমঞ্চে। ইতিমা বলে একটি গান আমি এই ছায়াছবির জন্য গেয়েছিলাম এবং আজকে সকালে আমি জানতে পারি যে অস্কার নমিনেশনের টপ 79 সংসের মধ্যে আমাদের এই গানটি রয়েছে। নমিনেশনটা আমি ডেডিকেট করবো অফকোর্স আমার বাংলা ইন্ডাস্ট্রিকে, কারণ এই গানটি একটা বাংলা গান এবং আই এম সুপ্রিমলি প্রাউড অফ দ্যাট। জানুয়ারির প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বাংলাদেশ ইস্যু নিয়ে উত্তাল পরিস্থিতির মধ্যেই সংঘ প্রধানের 3 দিনের রাজ্য সফরের পরিকল্পনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠক করবেন বাংলা সংঘের প্রচারকদের সঙ্গে।